আচ্ছা, That would be okay. এটা ওপেন করে দিই। এই যে দীপ্তস লুম যেটা অ্যাড করছে এটা হচ্ছে আমার চ্যাটবট, ও হচ্ছে টোটাল মিটিংটা রেকর্ড করবে, ও এআই এজেন্ট আর কি। বুঝতে পারছি। ওইটা কোনো হিউম্যান না, এটা তাহলে তো লুমের আর এআই এজেন্ট। আমাদের হ্যাঁ তো আর ওইটার, রেকর্ড করার প্যারা নাই তাহলে। না না রেকর্ড করা পারে না, রেকর্ড হয়ে যাচ্ছে ওখান থেকে। ওকে। সবাই জয়েন করুক, তারপরে শুরু করি আমরা। হ্যাঁ স্যার। স্যার তাহলে ক্লাস টোটাল ২ টা নিবেন তাই তো? আজকে একটা এবং রাইট। আচ্ছা। তাহলে আজকে কি আপনি ফাইবারের উপর ক্লাস নিবেন? হ্যাঁ আজকে ওভারঅল কথাবার্তা বলবো অ্যান্ড ফাইবার সম্পর্কে বলবো, আর নেক্সট দিন আজকের প্রবলেমগুলো সলভ করাবো আর নতুন কিছু দেখাবো হয়তো। ক্লাসের ফ্লো অনুযায়ী দেখি সবাই কতটুকু রিসিভ করতে পারে। আমি চাচ্ছি আপনাদেরকে, আপনি তো আগের বার ব্যাচের ক্লাসেও ছিলেন, জি তো আমি স্যার। চাচ্ছি যে একটু কম্প্রিহেন্সিভ গাইড দেয়ার, নট অনলি মার্কেট প্লেসের বাইরে, যাতে ওনারা এখান থেকে বের হয়ে ভালো কিছু করতে পারে, ওকে স্যার। এইটা আর কি। অ্যান্ড ইফ রিকোয়ার্ড আমি হয়তো 3টাও নিব ক্লাস, কোনো সমস্যা নাই, যদি ডিমান্ড থাকে, প্রবলেম নাই, দ্যাট উড বি ওকে। আমাকে বলেন কখন শুরু করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা এখানে চলে আসছে অলমোস্ট ৮ জন মতন চলে আসছে। ৭-৮ জন। হুম হুম। হুম। আকাশ ভাই আপনার ব্যাচে কেউ আসছে? একটু দেখেন। গ্রাফিক্সের মোটামুটি ৭-৮ জন ৪-৫ জন চলে আসছে অলরেডি। ভাই আপনারা দিয়ে সবাই চলে আসছে, শুরু করে দেন, অসুবিধা নেই। আচ্ছা আমি একটু চেক দিই।
স্যার স্টার্ট করতে পারেন আপনি। আচ্ছা আমি রেকর্ড করতেছি না, যেহেতু আপনি রেকর্ড করতেছেন। হ্যাঁ, তারপর রেকর্ড করেন ফর সেফটি। টেকনোলজি নিয়ে কোনো ভরসা নেই, আচ্ছা আচ্ছা, এনিথিং ক্যান বি হ্যাপেন। তাহলে আমি রেকর্ডটা অন করে নিই। হ্যাঁ, রেকর্ড আপনিও রাখেন, সমস্যা নেই। স্টার্ট করেন স্যার। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে আপনার। অলরাইট। আচ্ছা, সবাই কেমন আছেন তাই বলেন, এটা দিয়ে শুরু করি। সবাই চ্যাটে লিখবেন, কথা বলবেন না কেউ, মেসেজ বক্সে লিখবেন কেমন আছেন সবাই, অ্যান্ড সবাই ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটা বলেন তো একটু। মিটের চ্যাট বক্সে লিখেন। ঘুমাই গেল নাকি সবাই? অলরাইট অলরাইট, হ্যাঁ আমিও ভালো আছি। অলরাইট। আচ্ছা, এখন আপনারা গ্রাফিক্সের বা যে যে বেসারি আছেন, আপনারা এখন যে স্টেটটাতে আছেন যে মোটামুটি স্কিল ডেভেলপ করছেন, এখন যাচ্ছেন এটার থ্রুতে আর্নিং করা, তাই তো? এটাই হচ্ছে আপনাদের এখন মেন উদ্দেশ্য। এবং এই আর্নিং করার বেশ কয়েকটা ওয়ে আছে, যার মধ্যে মার্কেট প্লেসও একটা। বাট আমি আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে একটা ধারণা দিতে চাই যে কি কি ওয়েতে স্কিল ডেভেলপ হয়ে যাওয়ার পরে আমি কোন কোন ওয়েতে আর্নিং করতে পারি, ওর একটা আমি ধারণা আপনাকে দিতে চাই। তো এটাকে আপনি মেজরলি তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে মার্কেট প্লেস, একটা হচ্ছে মার্কেট প্লেস, আর একটা হচ্ছে রিমোট জব, অ্যান্ড 3 নাম্বারটা হচ্ছে আপনার ওন এজেন্সি। তো এটাকে আমরা অন ইওর ওন বলতে পারি, অন ইওর ওন। তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেসটার কাজ কি? মার্কেট প্লেস হচ্ছে একটা কম্বিনেশন মিডিয়া, যে মিডিয়াটা বায়ার এবং সেলারকে একত্রিত করে। আপনি স্কিল ডেভেলপ করছেন, আপনি এখন একজন সেলার, আপনি আপনার স্কিলটা ওখানে সেল করবেন। আর যারা বায়ার আছে, যাদের ওই স্কিলের মানুষজন বা ওই স্কিল রিলেটেড কোনো সার্ভিস লাগবে, তারা ওই মার্কেট প্লেসে আসবে এবং আপনাকে নক করবে। এর মাধ্যমে আপনি ওদেরকে আপনার সার্ভিসটা ডেলিভার করবেন। সেটা হচ্ছে মার্কেট প্লেস। আর রিমোট জব কোনটা? রিমোট জব মানে আপনি নির্দিষ্ট কোনো একটা এজেন্সির জন্য বা নির্দিষ্ট কোনো একটা কোম্পানির জন্য কাজ করবেন। মার্কেট প্লেসে আপনি হয়তো আমেরিকার একটা কোম্পানির সাথে কাজ করতে পারেন, ইউকের একটা কোম্পানি, অস্ট্রেলিয়া, কানাডা, ডিফারেন্ট মানুষের সাথে কাজ করতে পারেন। বাট রিমোট জবটা কেমন? রিমোট জবে একটা ফিক্সড কোম্পানি, লাইক আপনি টিম ওয়াইজে জব করতেছেন। তো এটা রিমোট জব না, এটা তো ফিজিক্যাল জবের মধ্যে পড়ে। লাইক আপনি আমেরিকান কোনো একটা কোম্পানিতে বাংলাদেশে বসে জব করতেছেন, ওইটা হচ্ছে রিমোট জব। আর অন ইওর ওন যেটা, সেটা হচ্ছে যে আপনি নিজে থেকে কিছু শুরু করা। যে আপনি হয়তো নিজের একটা এজেন্সি ফর্ম করলেন এবং আপনি নিজের থ্রুতে মার্কেটিং করে ওখানে ক্লায়েন্ট অ্যাকুইজ করতেছেন। লাইক আপনি বিহান্সে একটা প্রোফাইল খুলছেন, যেখানে আপনাকে নক করছে, এবং আপনি আপনার এজেন্সির থ্রুতে কাজটা করতেছেন। এটা হচ্ছে অন ইওর ওন। এখন এই তিনটা জিনিসের মধ্যে মার্কেট প্লেস কম্পারেটিভলি ইজিয়ার। মার্কেট প্লেসের সিস্টেমটা বেশ খানিকটা ইজি। ওকে, মার্কেট প্লেস কম্পারেটিভলি ইজিয়ার, বাট মার্কেট প্লেস অনেক বেশি কম্পিটিটিভ। বুঝতে পারছেন? অনেক বেশি কম্পিটিটিভ, এবং মার্কেট প্লেসে লং টার্মে ভালো করার সম্ভাবনা খুবই লো। লং টার্মে কখনোই মার্কেট প্লেসে ভালো করা যাবে না। মার্কেট প্লেস থেকে আপনাকে বের হইতে হবে। মার্কেট প্লেস আপনাকে ইনিশিয়াল একটা বুস্ট দিবে, বাট পরবর্তীতে মার্কেট প্লেস থেকে আপনাকে বের হইতে হবে। এবার রিমোট জব পাওয়াটা মার্কেট প্লেসের তুলনায় কম্পারেটিভলি হার্ড।
এবং এখানেও কম্পিটিশন বেশ আছে, অনেক কম্পিটিশন, এবং লং টার্মে এখানে সাকসেসের সম্ভাবনা অনেক বেশি। লং টার্মে এখানে সাকসেসের সম্ভাবনা অনেক বেশি, কজ রিমোট জব যখন একটা কোম্পানির সাথে আপনি কানেক্টেড থাকবেন, ওই কোম্পানিটা কেমনে চলে, কেমনে রান হয়, কিভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন হয়, কিভাবে সার্ভিস ডেলিভার করে, কমিউনিকেশন কিভাবে হয়, একটা ওভারঅল একটা আইডিয়া আপনি ওখান থেকে পাবেন। তো ওখানে আপনি যতদিনই কাজ করেন, আপনি একটা খুবই পশ একটা লার্নিং ফেজের মধ্যে দিয়ে যাবেন, যেটা পরবর্তীতে যখন আপনি জব থেকে বের হয়ে নিজে কিছু করার চেষ্টা করবেন, তখন ওইটা আপনাকে হেল্প করবে। আচ্ছা, আর অন ইওর ওনটা হচ্ছে সুপার হার্ড, মানে এটা এর মতো আর হার্ড কিছু হইতে পারে না ইনিশিয়ালি, বাট কম্পিটিশন খুবই লেস, কম্পিটিশন নাই বললেই চলে, কজ আপনি একটা নিজের মতো করে কিছু শুরু করবেন, এরকম চিন্তা ভাবনা করা মানুষের সংখ্যা খুবই কম। লাইক 100 জনে হয়তো একজন, বা 100 জনে হাফ জন, মানে 200 জনে একজন আর কি, এমন। তো এই টাইপের চিন্তা ভাবনা করার মানুষ অনেক কম, তো কম্পিটিশন খুবই কম, একদম মানে নেই বললেই চলে এরকম কম্পিটিশন, এবং লং টার্মেও সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মোর প্রবাবিলিটি। বুঝতে পারছেন? তাইলে ওভারঅল একটা আই গেস আপনার আইডিয়া পাইছেন যে মার্কেট প্লেসটা আপনি ইনিশিয়াল কিক স্টার্টের জন্য ভালো, বাট এটা কম্পিটিটিভ অনেক, এবং লং টার্মে খুবই লো সাকসেস রেট এটাতে। রিমোট জবটা কম্পারেটিভলি হার্ড, এবং এখানে কম্পিটিটিভনেসও অনেক বেশি, বাট লং টার্মে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যান্ড অন ইওর ওনটা তো সুপার হার্ড, বাট এখানে কম্পিটিশন অনেক কম। লাইক আপনি হয়তো এখন যদি শুরু করেন যশোরে বসে, কেউ যদি শুরু করে, তো দেখবেন যে যশোরে আর হাতে গোনা 1-2 জন মানুষ আছে যারা হয়তো সেম আপনার থটে আগাচ্ছে, বিকজ ম্যাক্সিমাম মানুষ চলে যায় হয় মার্কেট প্লেসে, মানে আমি যদি এইভাবে বলি 100 জনের মধ্যে আমার 90 জন চলে যাচ্ছে মার্কেট প্লেসে, বাকি 10 জনের মধ্যে থেকে 9 জন রিমোট জবে যায়, আর একজন যায় হচ্ছে অন ইওর ওন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। এতটুক পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা চ্যাট বক্সে লিখেন, বুঝতে পারলে ইয়েস লিখবেন, না বুঝতে পারলে নো লিখবেন। নো এর সংখ্যা বেশি হইলে আমি আবার বলবো এটা, এইটা বোঝাটা অনেক বেশি জরুরি। অলরাইট, ইয়েস এর সংখ্যা বেশি, তার মানে সবাই বুঝতে পেরেছেন এটা। আচ্ছা, তো মার্কেট প্লেস যেহেতু, যেটা বললাম যে মার্কেট প্লেস ইজিয়ার এবং কম্পিটিটিভনেসও আছে, তো মার্কেট প্লেসটা আমরা মার্কেট প্লেসের মধ্যে যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে মার্কেট প্লেসের মধ্যে। এখন ফাইবার আপওয়ার্কের মধ্যে থেকে আপওয়ার্কটা অনেক বেশি হার্ড ফাইবারের তুলনায়, ফাইবারটা একটু ইজিয়ার, তো ফাইবারটা আমরা দেখবো এখানে। আর ফাইবারটা আমরা যত তাড়াতাড়ি পারি এটা দেখে ফেলে নেক্সট দুইটা নিয়ে আমরা বেশি আলোচনা করবো, কজ এই দুইটা আপনাদেরকে ট্রু সাকসেস দিবে লং টার্মে। বুঝতে পেরেছেন? তো এই দুইটা নিয়ে আমরা আলোচনা করবো বেশি। মার্কেট প্লেসটা একটু বুঝে আসি আগে, কজ এই বোঝাটা আপনাকে অন্য জায়গাতেও হেল্প করবে। আচ্ছা, এখন আমরা যদি একটু ফাইবারে চলে যাই, এটা হচ্ছে ফাইবারের মার্কেট প্লেসটা। এখন এখানে ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে বুঝি, যে ক্লায়েন্ট যখন প্রথমে এসে ক্লায়েন্ট এরকম একটা সার্চ বক্স দেখতে পারে এখানে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট এখানে এসে এরকম একটা সার্চ বক্স দেখতে পারে, এবং ক্লায়েন্টের যে নিড সেই অ্যাকর্ডিং এ ক্লায়েন্ট এখানে সার্চ করে। লাইক ক্লায়েন্টের লাগবে হচ্ছে একটা লোগো ডিজাইন, তো ক্লায়েন্ট এখানে কি সার্চ করবে, যে লোগো ডিজাইন লিখে সার্চ করে যখন এন্টার দিলে দেখবেন যে এখানে অনেক ফ্রিল্যান্সারের নাম আসছে যারা লোগো নিয়ে কাজ করে। দেখতে পাচ্ছেন? অনেক ফ্রিল্যান্সারের নাম আসতেছে যারা লোগো নিয়ে কাজ করে। যেমন এর হচ্ছে 143টা রিভিউ আছে, এর 1000+ রিভিউ আছে। তো এইভাবে আর কি ক্লায়েন্ট সার্চ করে, এবং এখান থেকে যারটা ভাল লাগে, প্রথম দেখায় যারটা ভাল লাগে তারটাতে যাবে, যে অর্ডার করবে। এটা হচ্ছে সব থেকে মানে একটা ওভারভিউ, এটা এইভাবে ক্লায়েন্ট সার্চ করে। এখন যদি আমি সেলারের পার্সপেক্টিভে ভাবি, দেখেন লোগো ডিজাইন তো বিভিন্ন কোম্পানির জন্য হইতে পারে। লাইক আপনার একটা রেস্টুরেন্টের জন্য লোগো ডিজাইন হইতে পারে, একটা স্কুলের জন্য লোগো ডিজাইন হইতে পারে, একটা হয়তো কার বিজনেসের জন্য লোগো ডিজাইন হইতে পারে, ডিফারেন্টের জন্য হইতে পারে। তো এখানে যখন আপনারা গিগ খুলবেন, এই যে এইগুলাকে বলা হয় একটা গিগ, তো এখানে যখন আপনারা গিগ খুলবেন, আপনাকে অনেক বেশি নিশ হইতে হবে। বুঝতে পারছেন? যত বেশি নিশ হবেন,
তত দেখবেন যে আপনার কম্পিটিশন কম হচ্ছে। যেমন এখানে যদি আমি শুধু লোগো ডিজাইন দিয়ে সার্চ করি, তাহলে দেখেন যে কতগুলা কম্পিটিশন আপনাকে ফেস করতে হয়। অলমোস্ট 1,80,000 প্লাস গিগ আছে এখানে লোগো ডিজাইনের জন্য। এইবার আপনি একটু চেঞ্জ করেন যে ইস্পা লোগো ডিজাইন, ইস্পা সেন্টারের জন্য লোগো ডিজাইন। এটা যদি সার্চ করি দেখেন কম্পিটিশন কমে 1100 চলে আসছে। আপনি যদি একটু সার্চ করেন যে রেস্টুরেন্ট লোগো ডিজাইন দিয়ে যদি আপনি সার্চ করেন, দেখেন এটা আবার কম্পিটিশন একটু বেশি, 3800 প্লাস কম্পিটিশন। মানে এখানে যখন আপনি গিগ খুলবেন আপনাকে নিশ হইতে হবে অনেক বেশি। মানে আপনি যে সার্ভিস দেন ওই সার্ভিসের দেখবেন যে একটা ব্রড ক্রাইটেরিয়া থাকে। আমরা যদি এখানে আবার একটু দেখি, এখানে যদি আমরা আবার একটু দেখি যে সাপোজ আপনি গ্রাফিক্সে যারা আছেন তারা হয়তো লোগো ডিজাইন শিখছেন, ঠিক আছে? তো আপনার ব্রড ক্যাটাগরি হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনের মধ্যে এটা সাব ক্যাটাগরি কি হইতে পারে? সাব ক্যাটাগরি হইতে পারে টাইপোগ্রাফি লোগো ডিজাইন আছে, টাইপোগ্রাফি ডিজাইন, টাইপোগ্রাফি টাইপের লোগো ডিজাইন হইতে পারে। তারপরে এটার মধ্যে টাইপোগ্রাফির মধ্যে আবার কি কি ভাগ হইতে পারে? তখন যেটা বললাম যে ইস্পা লোগো ডিজাইন এরকম কিন্তু আপনার অনেকগুলো সাব ক্যাটাগরি হইতে পারে। মানে যত আপনি নিশ ডাউন করবেন, এটা হচ্ছে আপনার ব্রড ক্যাটাগরি, ব্রডের মধ্যে থেকে এটা হচ্ছে আরেকটু ন্যারো, এটা হচ্ছে একদম ন্যারো। তো এরকম ন্যারো ক্যাটাগরিতে আপনাকে গিগ গুলা খুলতে হবে। আপনি যদি এখন লোগো ডিজাইন দিয়ে একটা গিগ খুলেন এবং ওইটার পেছনে যত ইফোর্টই দেন ওইটা কখনোই র্যাঙ্কে আসবে না এবং আপনি কাজও পাবেন না। আপনাকে একদম নিশ হইতে হবে, যতটা নিশ হওয়া সম্ভব। যত বেশি নিশ হবেন তত বেশি এখানে ক্লায়েন্টের কিওয়ার্ড সার্চে আপনার গিগটা উপরে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা গেল প্রথম বিষয় যে আপনাকে নিশ ডাউন করতে হবে গিগের ক্যাটাগরিকে। নিশ ডাউন করে তারপর আপনাকে গিগ খুলতে হবে। এতটুকু বুঝছেন কিনা? ইয়েস লিখবেন। নিশ ডাউন করাটা বুঝছেন কিনা? অলরাইট, আচ্ছা, নিশ ডাউন হয়ে গেল। এইবার একটা জিনিস আমার সাথে আপনারা দেখেন, এই জিনিসটা দেখে বিবেচনা করেন যে এখানে দেখেন আমি মনে করেন ক্লায়েন্ট, ঠিক আছে? আমি ক্লায়েন্ট, আমি একটা রেস্টুরেন্ট দিব। এখন আমি রেস্টুরেন্টের জন্য একটা লোগো লাগবে, আমি এখানে সার্চ করছি ফাইবার থেকে, একটা আমি ডিজাইনারকে দিয়ে আমি একটা লোগো বানাবো। আমি হচ্ছে ক্লায়েন্ট। এখন আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর আমার কাছে অনেকগুলা গিগ আসলো। এখন আমি কোনটায় ঢুকবো? কোন গিগটাকে আমি দেখবো? কোন গিগটাতে আমি ঢুকবো এটা ডিপেন্ড করবে গিগের যে থাম্বনেইল, এই যে ইমেজটা দেখতেছেন এটাকে বলা হয় থাম্বনেইল, গিগের থাম্বনেইল। কোন থাম্বনেইলটা বেশি অ্যাট্রাকটিভ, আমি স্ক্রল করতে করতে কোন থাম্বনেইলটা দেখে আমি থেমে যাচ্ছি, এইটার উপর ডিপেন্ড করবে যে ওই গিগে মানুষ কতবার যাবে। কারণ এখানে তো সবাই গিগ দিছে, আপনি দিবেন, আপনার ফ্রেন্ড দিবে, বাইরের থেকে আরো অনেক মানুষ দিবে। কজ আমি প্রথমেই বলছি মার্কেট প্লেস অনেক কম্পিটিটিভ। তার মানে এখানে আপনি অনেক মানুষ থাকবে, আপনি যখন সার্চ করবেন আপনার অ্যাকর্ডিং অনেক মানুষ আসবে। কেউ হয়তো প্রথমে আছে, আপনি হয়তো এখানে আছেন, কেন কেউ এখানে ক্লিক না করে এখানে ক্লিক করবে? এর কারণটাই হচ্ছে আপনি থাম্বনেইলটা কত ভালো রিলেভেন্টলি ডিজাইন করতে পারছেন। যেমন দেখেন আমি রেস্টুরেন্ট লোগো দিয়ে সার্চ দিছি, এখানে যে লোগোটা আসছে এইটা রেস্টুরেন্টেরই আই গেস, বাট এটা কিন্তু অত বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে না। মানে একটা ভাইব আসতেছে না। এখানে ক্যাপের মধ্যেও দিছে, মানে বুঝাইছে যে লোগোটা সব জায়গায় দিলে কেমন লাগবে সেটা দেখাইছে, এটা কিন্তু ভাইব আসতেছে না। অন দ্য আদার হ্যান্ড এই জিনিসটা দেখেন তো, এখানে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে আছে রেস্টুরেন্টের লোগো এবং ভালোও লাগতেছে। এইটাও সেম, এইটাও, এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে রেস্টুরেন্টের লোগো বানায় এবং প্রিটি গুড। তো এরকম থাম্বনেইলটা আপনাকে আপনার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অ্যাকর্ডিং এত জোস করে বানাইতে হবে যে স্ক্রল করতে করতে ক্লায়েন্ট স্টপ হয়ে যাবে আর যে আচ্ছা এটা ভালো লাগছে, আমি এটা দেখবো কি কি কাজ করে। কজ আপনাকে আগে ক্লায়েন্টকে এই পেজ থেকে, এই লিস্টিং পেজ থেকে আপনার ইন্ডিভিজুয়াল গিগে আনতে হবে, এরপরে বাকি খেলা। আপনি যদি এখানে মিস করে যান, তারপরে এখানে যদি মিস করে যান আপনি, তারপরে এখানে যতই আপনি খেলা দেন কোনো লাভ নাই। বুঝতে পেরেছেন? তো মেন খেলা হচ্ছে এখানে, এখান থেকে আগে আপনাকে আপনার ইন্ডিভিজুয়াল গিগ পেজে আনতে হবে ক্লায়েন্টকে। বুঝতে পেরেছেন?
তো সেটার জন্য যেটা করতে হবে আপনাকে আইকেসি এই থাম্বনেইলটা ডিজাইন করতে হবে। আর এইটা সব থেকে ভালো ওয়ে হচ্ছে আপনার ক্যাটাগরিতে যারা আছে তাদের গিগের এই থাম্বনেইলগুলো অ্যানালাইসিস করা। বুঝতে পেরেছেন? অ্যানালাইসিস কিভাবে করবেন, যে এরা মনে করেন প্রথম রোতে আছে এবং এখানে যে একটা জিনিস দেখেন, এর হচ্ছে 288টা রিভিউ আছে, এর আছে 124টা, এর 124টা আছে কিন্তু তাও এই প্রথমে আছে, এ কিন্তু পরে আছে। এর নিচে যদি আরো দেখেন, এখন আরো উদাহরণ পাবেন যে 26টা 26টা রিভিউ নিয়ে দ্বিতীয় লাইনে আছে, দেখছেন? 26টা রিভিউ নিয়ে দ্বিতীয়, 191টা রিভিউ নিয়ে নিচে চলে গেছে, বিকজ অফ এই যে থাম্বনেইল কিন্তু সুন্দর নাই বা আদার্স জিনিসপত্র আছে, বাট ইনিশিয়ালি কিন্তু এইটাই যে থাম্বনেইলটা সুন্দর হইতে হবে। তো যারা প্রথমে আছে কম রিভিউ নিয়ে প্রথমের দিকে আছে, তার মানে তারা এমন কিছু করছে থাম্বনেইলে যার জন্য তারা অর্ডার পাচ্ছে। তো এদের থাম্বনেইল গুলো ফলো করতে হবে। যেমন এই থাম্বনেইলটা যদি দেখেন, এখানে খুবই ক্লিয়ার মেসেজ দেখা যাচ্ছে, ক্লিয়ার ভিজিবল মেসেজ যে আমি লোগো ডিজাইন করি। এই তিনটা লোগো দিয়ে কিন্তু ওইটাই বুঝাইছে, এখানে তিনটা লোগো দিয়ে কিন্তু ও এই মেসেজটাই দিতে চাইছে যে আমি রেস্টুরেন্টের জন্য লোগো বানাই। তো এরকম ক্লিয়ার মেসেজ ডেলিভার করতে হবে থাম্বনেইল দিয়ে। এতটুকু ক্লিয়ার কিনা চ্যাটে লিখবেন ইয়েস অর নো। মিউট করবেন প্লিজ সবাই। অলরাইট, আচ্ছা এতটুকু বুঝছেন। এইবার চলে আসি ইন্ডিভিজুয়াল যে গিগ গুলো আছে, ইন্ডিভিজুয়াল গিগে চলে আসে। এখন একটা ক্লায়েন্ট যখন আপনার এখান থেকে আপনার থাম্বনেইলটা দেখছে, তার পছন্দ হয়েছে, হওয়ার পরে সে যখন এই পেজে আসে, সবার প্রথমে সে কি দেখে জানেন? সবার প্রথমে সে দেখে এই যে আরো কিছু লোগো, আপনার আরো কিছু কাজ এখান থেকে কিন্তু দেখা যায় আপনার। আপনি যখন গিগ খুলবেন তখন এইটা হচ্ছে গিগের মেইন ইমেজ এবং এর সাথে আরো 2টা ইমেজ অ্যাড করা যায়। তো আপনি যে টাইপের কাজ করেন সেই টাইপের কাজ এখানে আরো 2টা ইমেজ আপনি অ্যাড করতে পারবেন। তো ক্লায়েন্ট আসার পরে সবার প্রথমে দেখে এই ইমেজটা দেখে আসছে এবং এসে বাকি ইমেজগুলো দেখে, যে বাকি লোগোগুলো দেখে যে কেমন বানাইছে। ঠিক আছে? অ্যান্ড এইটা দেখার পরে তারপরে সে চলে যায় গিগের ডেসক্রিপশনে। গিগের ডেসক্রিপশনে যে সে এখানে মেইনলি দেখতে চায় যে আপনি রেস্টুরেন্টের মধ্যে তো ডিফারেন্ট ডিফারেন্ট লোগো আছে, যেমন ম্যাসকট টাইপের লোগো আছে, টাইপোগ্রাফি টাইপের লোগো আছে, আইকনিস্টিক টাইপের লোগো আছে, তারপরে মিনিমালিস্ট লোগো আছে, ডিফারেন্ট টাইপের লোগো আছে। তো ক্লায়েন্ট মেইনলি কিন্তু দেখতে চায় এখানে আসার পরে যে আপনি ডেসক্রিপশনে কি কি দিচ্ছেন সেটা ডেসক্রিপশনে আছে কিনা। বুঝতে পেরেছেন? এখন এর লোগোটাতে এর গিকটাতে যদি আমি আসি, দেখেন এখানে কিন্তু আমি কোনো ক্লিয়ার মেসেজ পাচ্ছি না, খুবই একটু হজবরলা টাইপের লাগতেছে, ক্লিয়ার মেসেজ পাচ্ছি না এখানে। আমরা যদি আরো 2-1টা গিগ দেখি, এটা যদি দেখি, দেখেন এর এর ডেসক্রিপশনটা দেখেন কত সুন্দর করে সাজানো। প্রথমেই বলে দিছে, প্রথমে দেখে আমি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছি কি কি টাইপের লোগো বানাবে, কি কি টাইপের লোগো বানায়, একদম ফার্স্ট লুকে আইডিয়া পেয়ে যাচ্ছে। তারপর কেন ওকে হায়ার করবো আমি, তারপরে ও আমাকে সোর্স ফাইল হিসেবে কি কি দিবে, খুবই ক্লিয়ার কায়দায় কিন্তু বলা আছে এখানে। আমি দেখে একটা গুড ভাইব পাচ্ছি। আমি ওর ইমেজটা দেখে এখানে আসছি, আসার পরে বাকি ইমেজগুলো দেখছি, আচ্ছা ঠিক আছে ও খুব নাইস কাজ করে। এরপর যখন আমি সার্ভিসের ডিটেলস সম্পর্কে জানতে চাই, আমি যখন ডেসক্রিপশনটা দেখছি আমি কিন্তু খুবই ক্লিয়ার মেসেজ পাচ্ছি। এই গিগটাতে কিন্তু আমি এত বেশি ক্লিয়ার মেসেজ পাচ্ছিলাম না, বাট এটাতে কিন্তু আমি অনেক বেশি ক্লিয়ার মেসেজ পাচ্ছি। মানে আমাদেরকেও এই টাইপের গিগ বানাইতে, এই টাইপের গিগ ডেসক্রিপশন দিতে হবে যে আমাদের যে সার্ভিস আমরা কি কি অফার করতেছি, কি কি টাইপের ভ্যারিয়েশন রাখবো, সার্ভিস রিলেটেড জিনিসপত্র কিন্তু আমরা ডেসক্রিপশনে সুন্দরভাবে দিতে হবে। এইভাবে প্যারা করে করে এইগুলাকে বলা হয় একটা প্যারা। প্যারার মাঝখানে দেখেন গ্যাপ দেওয়া আছে, আবার একটু একটা প্যারা দেওয়া আছে, তারপরে এখানে একটু হাইলাইট করে দিছে জিনিসপত্রগুলা, এখানে হাইলাইট করছে, এখানে পয়েন্ট করে দিছে। এইভাবে আমাদের সুন্দর করে গিগের ডেসক্রিপশন সাজাইতে হবে। বিকজ ডেসক্রিপশন যদি ভালো না হয় এখানে আসার পরেও কিন্তু ক্লায়েন্ট ব্যাক করে চলে যাইতে পারে, যে হয়তো অন্য কারোরটা দেখবে। তো আপনাকে কিন্তু ডেসক্রিপশন সুন্দরভাবে সাজাইতে হবে। এবং ফ্লোটা আমি যেভাবে বললাম, ফ্লোটা কিন্তু এইভাবেই হয়। ক্লায়েন্ট এখান থেকে ইন্ডিভিজুয়াল আপনার এখান থেকে ইন্ডিভিজুয়াল গিগের পেজে আসবে, আসার পরে আপনার আদার্স ওয়ার্ক গুলা দেখবে এখান থেকে, দেখার পরে এবার সার্ভিস রিলেটেড জিনিসপত্র জানার জন্য সেখানে চলে আসবে। ঠিক আছে?
এই গিগটা দেখেন, এই গিগটা কিন্তু ও অনেক শর্ট ডেসক্রিপশন লিখছে বাট ইফেক্টিভ। ঠিক আছে, অনেক শর্ট ডেসক্রিপশন লিখছে কিন্তু ইফেক্টিভ। দেখছেন ওখানে ও খুবই ক্লিয়ারলি মার্ক করে স্টেট করে দিছে যে ও 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, ও কি টাইপের লোগো বানায়। এটা কিন্তু খুব সুন্দরভাবে ও এখানে শর্টে এক্সপ্লেইন করে দিছে। এটাও করতে পারেন, এগুলাকে বলা হয় একদম শর্ট অ্যান্ড ক্লিয়ার মেসেজ। আপনি এই টাইপের একটু সুন্দর করে গুছায়ও লিখতে পারেন, বা শর্টে যদি আপনি ইফেক্টিভ মেসেজ দিতে পারেন সেটাও ওকে। কিন্তু আমরা প্রথমে যেটা দেখছিলাম এই টাইপের করা যাবে না। দেখেন এখানের লাইন এখানে শেষ হইছে, মানে কি একটা হজবরলা লাগতেছে, মানে দেখলেই ভালো লাগতেছে না এটা। তো ডেসক্রিপশনটা আপনার সুন্দর করে অর্গানাইজ করতে হবে। ঠিক আছে, এরপর ডেসক্রিপশন যখন দেখা হয়ে যায়, ডেসক্রিপশন দেখা যখন হয়ে গেল, তখন ক্লায়েন্ট কোন ফেজে চলে আসলো, যে ও মাইন্ড মেক করে ফেলছে যে আমি এই লোকের কাছ থেকে সার্ভিসটা নিব। এই যে গিগের, এই যে গিগ হচ্ছে নয়ন নামে একজনের, বাংলাদেশি। তো এই নয়নের কাছ থেকে হচ্ছে আমি সার্ভিসটা নিব, এতটুকু কিন্তু মেন্টালিটি সেট করে ফেলছে। ও যখন আপনার ওয়ার্ক গুলা এখানে এসে দেখলো, আপনার ডেসক্রিপশনটা দেখলো, ওর মেন্টালিটি সেট হয়ে গেছে আমি এর কাছ থেকে সার্ভিস নিব। এরপরে ক্লায়েন্ট যেটা করে, ক্লায়েন্ট সোজা চলে যায় প্যাকেজিং এ। প্যাকেজ, আপনার কি কি প্যাকেজ আছে ফাইবারে, এক একটা গিগের অ্যাকর্ডিং এ 3টা প্যাকেজ করা যায়, একটা বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। এবং এখানে আপনি প্যাকেজ অনুযায়ী সাজাইতে পারেন এটাকে। যেমন নয়ন যিনি, ইনি বেসিক প্যাকেজে দিচ্ছে একটা কনসেপ্ট দিবে, তারপরে 3D মকআপ দিবে। বেসিক প্যাকেজ হচ্ছে $10। আচ্ছা, স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $25। স্ট্যান্ডার্ড প্যাকেজে 2টা কনসেপ্ট দিবে, ট্রান্সপারেন্ট লোগো দিবে, ভেক্টর ফাইল দিবে, প্রিন্টেবল ফাইল দিবে, এই আদার্স জিনিসপত্র দিবে। আর প্রিমিয়ামের প্যাকেজ হচ্ছে $40। ও সোশ্যাল মিডিয়া কিট সহকারে দিচ্ছে, বাকিগুলো থাক প্লাস সোশ্যাল মিডিয়া কিট। এরপর এই প্যাকেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্যাকেজটা আপনাকে সুন্দরভাবে সাজাইতে হবে যেন প্যাকেজটা আপনার ভ্যালু ফর মানি হয়। বুঝতে পেরেছেন, প্যাকেজটা যেন আপনার ভ্যালু ফর মানি হয়, এইভাবে আপনাকে প্যাকেজটা সাজাইতে হবে। মানে প্যাকেজটা এমনভাবে সাজাইতে হবে যে যখন আমি বেসিক প্যাকেজটা দেখব এবং দেখার পর যখন স্ট্যান্ডার্ডে যাব, আমার কাছে এমন ফিল হবে যে বেসিকটা না নিয়ে স্ট্যান্ডার্ডটা নিলেই ভালো, স্ট্যান্ডার্ডটা নিলে বেশি লাভ হবে। যেমন দেখেন বেসিকে ও মাত্র 3টা জিনিসপত্র দিচ্ছে, একটা কনসেপ্ট দিচ্ছে। স্ট্যান্ডার্ডে গেলে মনে হচ্ছে বেশি তো দাম না, 25-এ আমি অনেক কিছু পাচ্ছি। আবার প্রিমিয়ামে গেলে মনে হচ্ছে যে $40 তো আমি অনেক কিছু পাচ্ছি। সোশ্যাল মিডিয়া কিট দিছে, সোশ্যাল মিডিয়া কিট মানে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার জন্য একটা করে ব্যানার টাইপের কিছু, লোগো ফরম্যাট প্লাস ব্যানার। তো প্রিমিয়ামটা দেখে মনে হচ্ছে এটা বেশি লাভজনক। তো প্যাকেজটা কিন্তু এইভাবে সাজাইতে হবে যেন আপনার প্রতিটা প্যাকেজ একটার থেকে আরেকটা বেশি লাভজনক মনে হয় ক্লায়েন্টের কাছে। ঠিক আছে, আপনি যদি আদার্সটা দেখেন, যেমন এর আবার বেসিক শুরু হচ্ছে $20 থেকে। $20 কি দিচ্ছে, লোগো দিচ্ছে, ট্রান্সপারেন্ট লোগো দিচ্ছে। দেখেন $20 এ কিন্তু অনেক বেশি দিচ্ছে, ও $25 যেটা দিচ্ছিল $20 সেটা দিচ্ছে। এর আবার স্ট্যান্ডার্ড প্যাকেজে হচ্ছে $55। স্ট্যান্ডার্ড প্যাকেজে কি দিচ্ছে দেখেন, 3টা কনসেপ্ট দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে। প্রিমিয়াম প্যাকেজে 4টা কনসেপ্ট, ওর প্রিমিয়াম প্যাকেজে ছিল হচ্ছে 3টা কনসেপ্ট মনে হয়। তো ওর অ্যাকর্ডিং এর প্রাইস বেশি এবং প্রাইসের সাথে কিন্তু জিনিসপত্র বেশি দিচ্ছে। তো আপনাকে এইগুলো অ্যানালাইসিস করে, যারা প্রথম দিকে আছে ভালো করতেছে, এদের এই প্যাকেজগুলো অ্যানালাইসিস করে আপনার প্যাকেজটা সাজাইতে হবে। এতটুকু ক্লিয়ার কিনা মিডিয়া চ্যাট বক্স একটু বলবেন। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আপনাদের একটা কাজ থাকবে। কাজটা যেটা করবেন, ফাইবার সম্পর্কে একটা কথা বলে রাখি, ফাইবারে আপনার 7টা গিগ খোলা যায়। এরকম 7টা গিগ আপনি খুলতে পারবেন আপনি যদি এই সেলারের প্রোফাইলে ঢুকেন। এই যে সেলারের প্রোফাইলে যদি যান, দেখেন এর 3টা গিগ আছে। দেখছেন, একটা হচ্ছে ফাস্ট ফুড পিৎজা এই টাইপের লোগোর জন্য, একটা রেস্টুরেন্ট লোগো, এটা কি, এটা যে প্যাকেজিং এর জন্য। তো এখন 7টা গিগ খোলা যায়। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, আপনারা বাসায় একটা হোমওয়ার্ক করবেন, সেটা হচ্ছে আপনারা 7টা গিগের জন্য টপিক বের করবেন। আপনারা যে স্কিল শিখছেন তার অ্যাকর্ডিং এ, লাইক যারা গ্রাফিক্সে আছেন,
তারা লোগো ডিজাইনে যেটা দেখালাম এটা তাদের একটা গিগ হইতে পারে, স্পা লোগো ডিজাইন, রেস্টুরেন্ট লোগো ডিজাইন 2 নাম্বার গিগ হইতে পারে। ফার্স্ট গিগটা হয়তো হলো যে রেস্টুরেন্ট লোগো ডিজাইন, রেস্টুরেন্ট লোগো ডিজাইন। আচ্ছা, তারপরে সেকেন্ডটা হলো হয়তো কি হতে পারে, স্পা হতে পারে, যেটা তখন দেখাইছিলাম, এটা আমি ফর নাও ধরে নিই। তারপরে হইতে পারে সোশ্যাল মিডিয়া ব্যানার ফর রেস্টুরেন্ট, সোশ্যাল মিডিয়া ব্যানার ফর রেস্টুরেন্ট। তো এই টাইপের আপনার ইন্ডিভিজুয়াল গিগ হইতে পারে। তো এরকম 4টা করে টপিক বের করবেন গিগের। আপনাদের সবাই যে স্কিলটা শিখছেন সেই স্কিলের অ্যাকর্ডিং এ 4টা করে টপিক বের করবেন, যে 4টা টপিকে আপনি গিগ খুলতে চান, এবং ওই 4টা টপিক দিয়ে এখানে সার্চ করবেন। ইন্ডিভিজুয়াল প্রতিটা টপিক দিয়ে সার্চ করবেন, যে এখানে যে সোশ্যাল মিডিয়া ব্যানার ফর রেস্টুরেন্ট যেটা, এটা দিয়ে হয়তো সার্চ করলেন, এটা দিয়ে হয়তো সার্চ করলেন। সার্চ করে এই যে প্রথম দিকে যারা থাকবে, যারা দেখবেন যে অল্প রিভিউ নিয়ে উপরের দিকে আছে, 200-300 রিভিউ নিয়ে উপরের দিকে আছে, এদেরকে সার্চ করবেন। এদের এই গিগগুলো দেখবেন, গিগের ইমেজ দেখবেন, তারপর টাইটেল দেখবেন যে কি নামে টাইটেল দিছে এরা। টাইটেল হচ্ছে, এটাকে বলা হয় টাইটেল, এই যে এটাকে বলা হয় গিগের টাইটেল। তারপরে গিগে কি টাইপের ইমেজ ইউজ করছে, গিগের ডেসক্রিপশন কেমন, তারপরে প্যাকেজগুলা কেমন, এই জিনিসগুলা এখান থেকে আপনারা দেখবেন। বুঝতে পেরেছেন? দেখে প্রতিটা ক্যাটাগরির জন্য মিনিমাম প্রথম পেজের 10টা মতো গিগ আপনারা অ্যানালাইসিস করবেন। যারা প্রথম দিকে আছে ভালো করতেছে, এদেরগুলা অ্যানালাইসিস করবেন। 10টা মতো গিগ অ্যানালাইসিস করে প্রতিটা গিগের অ্যাকর্ডিং এ একটা করে টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজ ডিজাইন করবেন। বুঝতে পেরেছেন? তো এইটা গেল একটা। তারপরে সেকেন্ডটার জন্য সেম ভাবে, থার্ডটার জন্য সেম ভাবে, এভাবে 4টা গিগের জন্য টাইটেল কি কি করবেন বলেন তো? 4টা গিগের জন্য টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন আর প্যাকেজ। প্যাকেজে কি কি দিবেন এইটা রেডি করবেন অ্যানালাইসিস করে। ফাইবারে ঢুকবেন, ফাইবারে ঢুকে এইভাবে সার্চ দিবেন আপনার গিগের টাইটেল দিয়ে, যে টপিকে গিগ খুলতে চান সেটা সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে আপনার যা রেলেভেন্ট সেলার আছে, যারা প্রথম দিকে আছে ভালো করতেছে, তারা গিগে কি টাইটেল দিছে, তারপর ইমেজটা কেমন ডিজাইন করছে, ডেসক্রিপশন কেমন দিছে, প্রাইসিং কত থেকে শুরু হয়েছে, এই জিনিসগুলো দেখে আপনারা ডিটেইল ডকুমেন্ট তৈরি করবেন। এবং আমি নেক্সট দিন কিন্তু এটা রিভিউ করব, এবং রিভিউ করার পরে তারপরে যে আপনারা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, তার আগে অ্যাকাউন্ট বা গিগ কোনটাই খোলার দরকার নেই। এখন আপনারা একটু রিসার্চ করবেন, রিসার্চ করে এটা রেডি করেন। তারপর আমি কয়েকজন একটা দেখবো, দেখে আমি বললে দেন আপনারা ওইটা অ্যাকাউন্টটা মেক করে ফেলেন। তারপরে অ্যাকাউন্ট মেক করে গিগ খুলেন। আচ্ছা, হ্যান্ড রেজ করছে, হ্যাঁ বলেন, যে হ্যান্ড রেজ করছেন সে কথা বলতে পারেন। মোস্তাফিজ ভাই কথা বলেন। উনি যে প্রশ্ন করছে যে অ্যামাজনের লিস্টিং এর বিষয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি ও আচ্ছা মেসেজ করছে, ওকে ওকে আমি দেখতেছি মেসেজ। একসাথে দেওয়া যায় নাকি? এক গিগ দেওয়ার পর না, একসাথে দিতে পারবেন, একসাথে গিগ একসাথে করতে পারবেন, সমস্যা নাই। গিগ একদিনে আপনি 7টা গিগ লঞ্চ করতে পারবেন, বাট আমি বলবো 4টা করে করার জন্য, বাকি 3টা না, না বাকি 3টা হাতে থাক, 4টা করে করেন, এবং এই 4টা করে এই করলেই বুঝতে পারবেন। আচ্ছা, মুস্তাফিজ ভাই যেটা বলছেন, মুস্তাফিজ বলেন। স্যার আমি বিষয়টা মূলত বলতে চাচ্ছি যে মূলত আমরা তো অ্যামাজন লিস্টিং এর বিষয়ে কাজ করি। রাইট। অ্যামাজন লিস্টিং বা অ্যামাজন এ প্লাস কন্টেন্ট, মানে অ্যামাজন যে প্রোডাক্ট কাজগুলো করি, এইটার নিচটা আমি কিভাবে ছোট করে মানে তৈরি করব, মানে রিসার্চ করব, এটা একটু কাইন্ডলি। আচ্ছা, এইটা আপনারা যে স্কিলে পারদর্শী সেইটার ক্যাটাগরি কিন্তু আপনারা ভালো জানবেন। যে অ্যামাজন, আমি যতটুকু জানি অ্যামাজনের মধ্যে, অ্যামাজন একটা আছে লিস্টিং ইমেজ, ঠিক আছে? অ্যামাজনের মধ্যে একটা আছে হচ্ছে টোটাল অ্যামাজন গ্রাফিক ডিজাইনটাকে যদি আমি ভাগ করি, তাহলে একটা আসে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং ইমেজ, প্রোডাক্ট লিস্টিং ইমেজ। 2 নাম্বারটা আসে হচ্ছে এ প্লাস কন্টেন্ট,
এ প্লাস কন্টেন্ট 3 নাম্বারটা আছে, এটা মনে এ প্লাস কন্টেন্টের আন্ডারে আসে কিনা আমি জানি না। ইবিসি যেটা এনহান্স ব্র্যান্ড কন্টেন্ট যেটা, এটা সম্ভবত এ প্লাসের আন্ডারে আসে। তো আপনি এইভাবে সার্চ করতে পারেন যে অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ইমেজেস, এইটাতে যদি সার্চ করেন দেখেন এই যে আপনি পেয়ে যাবেন। এই যে প্রথমে যিনি আসছে না 1K প্লাস রিভিউ আছে, আই উইল ডু টপ অ্যামাজন ফটো এডিটিং ফর প্রোডাক্ট অ্যামাজন লিস্টিং ইমেজেস, ইনারও সেম। আপনি এটাতে সার্চ করতে পারেন, তারপরে এটাতে দিলেই কিন্তু চলে আসতেছে অনেক কিছু। আচ্ছা, তারপর আপনি এ প্লাস কন্টেন্ট দিতে পারেন, এগুলো হচ্ছে নিশ অ্যামাজনের জন্য। এ প্লাস কন্টেন্ট, এ প্লাস কন্টেন্টে হিউজ কম্পিটিশন, বুঝতে পারছেন? এ প্লাস কন্টেন্টে হিউজ কম্পিটিশন। আপনি অ্যামাজনের মধ্যে আরেকটা যেটা আছে ওইটা হচ্ছে স্টোর ফ্রন্ট মনে হয়, স্টোর ফ্রন্ট। স্টোর ফ্রন্ট, স্টোর ফ্রন্ট একটা আছে, এটা ওই যে অ্যামাজন ব্র্যান্ড স্টোর ফ্রন্ট। এইটাই দেখেন আপনারা, এটা এক্সপ্লোর করে দেখতে পারেন। দেখেন এটা কম্পিটিশন অনেক কম, 1400 প্লাস, 1400 প্লাস অনলি কম্পিটিশন অ্যামাজন স্টোর ফ্রন্টে। এবং এখানে কাজও আছে ভালো, এই যে 1K প্লাস রিভিউ, 359 রিভিউ। তো আমি জাস্ট কয়েকটা একটু এক্সপ্লোর করলাম। আপনারা এরকম একটু যদি অনলাইনে সার্চ করেন, করে বের করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এরকম আরো অনেক সিঙ্গেল ক্যাটাগরি পাবেন। এবং ওই যত নিচে যাবেন তত দেখবেন যে কম্পিটিশন কম, বুঝতে পেরেছেন? যত নিচে যাবেন তত দেখবেন যে কম্পিটিশন কম এখানে। তো এইভাবে সার্চ করে যেটা বললাম, এইভাবে সার্চ করে আপনি যে নিচে আছেন, যে স্কিল ডেভেলপ করছেন, ওই স্কিলের অ্যাকর্ডিং এ 4টা করে গিগের নিশ বের করবেন। তারপর ফাইবারে যাবেন, যে ওই রিলেটেড আদার্স 10টা করে গিগ দেখবেন, দেখে টাইটেল, ডেসক্রিপশন, প্যাকেজ এন্ড ইমেজ এটা ডিজাইন করবেন, করে নেক্সট দিন আমাকে দেখাবেন। এতটুকু ক্লিয়ার কিনা সবাই? মিটে বলেন একটু। আচ্ছা, সার্জার জাস্ট হচ্ছে আপনার লোগো ডিজাইন দিয়ে উদাহরণ দিয়েছে, বাট আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন সেভাবে হচ্ছে রিসার্চ করবেন। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকবার বলেন প্লিজ। ওকে, আপনারা তাহলে যেটা করবেন যে 4টা করে যে স্কিলে আছেন, লাইক এতক্ষণ তো আমি লোগো গ্রাফিক ডিজাইন আলাদা উদাহরণ দিচ্ছিলাম। কেউ যদি ডিজিটাল মার্কেটিং এ থেকে থাকেন, তাহলে তার জন্য কি কি নিশ হইতে পারে? একটা হইতে পারে অ্যাড মার্কেটিং টাইপের একটা কিছু হইতে পারে। আমি অ্যাকচুয়ালি টার্মগুলো খুব বেশি জানি না, আপনাদের ইন্ডিভিজুয়াল ফিল্ড, তো আমার ফিল্ড হইলে আমি হয়তো অনেক কিছু দেখাইতে পারতাম, বাট আপনার এই টার্মগুলো বলতে পারলে বেশি ভালো হয়। একটা হইতে পারে ফেসবুক মার্কেটিং হইতে পারে, একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন একটা হইতে পারে। তারপরে অডিয়েন্স টার্গেটিং একটা হইতে পারে, অডিয়েন্স টার্গেটিং। এরকম আপনারা 4টা করে নিশ বের করবেন এবং সেই নিশ ধরে ফাইবারে সার্চ করবেন। যেমন অডিয়েন্স টার্গেটিং দিয়ে আমি সার্চ করলাম, করলে দেখেন এই যে আই উইল টার্গেট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম লিডস ভিজিট, এই যে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর গিগ। এগুলা দেখেন কম্পিটিশন খুবই কম, 1400 প্লাস কম্পিটিশন অনলি। তো এই টাইপের সার্চ দিবেন, দিয়ে প্রথম দিকে যারা আছে ভালো করতেছে এরকম 10টা গিগ দেখবেন। কি কি দেখবেন 10টা গিগের মধ্যে? যে টাইটেল, থাম্বনেইল গুলা কেমন বানাইছে সবাই, কি টাইটেল দিচ্ছে, এবং ইন্ডিভিজুয়ালি ঢুকে ঢুকে দেখবেন যে এখানে ডেসক্রিপশনে কি বলছে। এইগুলা দেখে আপনারা আপনাদের গিগের জন্য টাইটেল, থাম্বনেইল, ডেসক্রিপশন এন্ড প্যাকেজটাকে কিভাবে সাজাইছে, বেসিক প্যাকেজে কি দিচ্ছে, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছে, প্রিমিয়ামে কি দিচ্ছে, এইভাবে দেখে প্যাকেজ, টাইটেল, থাম্বনেইল এন্ড ডেসক্রিপশন এগুলা সাজাবেন 4টা গিগের জন্য। ক্লিয়ার এটা? রাইট, এই যে ইমন বলছে যেটা, যে ফেসবুক অ্যাডস, পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, এক্স্যাক্টলি এই টাইপের জিনিসপত্রগুলা যত নিচ ডাউন করা যায়, এটাকে যদি আরো নিচ ডাউন করা যায়, পিক্সেল সেটআপকে আপনি আরো নিচ ডাউন করতে পারেন, যে এটা ওয়ার্ডপ্রেস প্লাগইনের থ্রুতে পিক্সেল সেটআপ হবে নাকি কাস্টম কোডের মধ্যে পিক্সেল সেটআপ হবে, ডিফারেন্ট জিনিসপত্র হইতে পারে, জিটিএম এর থ্রুতে হইতে পারে। ঠিক আছে, তো যত নিশ করবেন দেখবেন যে ফাইবারের কম্পিটিশন কমে যাচ্ছে। ঠিক আছে,
তাহলে আপনারা 4টা করে গিগ রেডি করেন, তাহলে দেখবেন যে ফাইবার সম্পর্কে যখন রিসার্চ করে গিগটা রেডি করবেন, আপনাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আপনারা আরো কনফিডেন্টলি বলতে পারবেন জিনিসপত্র। ফাইবার সম্পর্কে এতটুকুই। ফাইবার সম্পর্কে এটা রেডি করেন, তারপর আমি একবার করে দেখব, দেখলে তারপরে আপনারা অ্যাকাউন্ট খুলেন এবং গিগ খুলেন। ফাইবার জিনিসটা গেল। ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলতে পারেন, না হলে আমি প্রসিড করব নেক্সট টাইম। ফাইবার রিলেটেড কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন আপনারা। আচ্ছা, আই গেস কোশ্চেন নাই কারো। অলরাইট, এরপর আসি রিমোট জবের বিষয়ে। রিমোট জবটা কি বলছি যে এটা হার্ড, বেশ কম্পিটিটিভ, বাট সাকসেস রেট অনেক বেশি। ঠিক আছে, সাকসেস রেট অনেক বেশি। ওকে, রিমোট জবের জন্য আপনাকে আপনার কোর স্কিল, মানে আমরা ধরে নিই যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, তাহলে গ্রাফিক ডিজাইন হচ্ছে আমার কোর স্কিল, আর আমার কিছু সফট স্কিল লাগবে রিমোট জবের জন্য, বা যেখানে যায় মার্কেট প্লেসে গেলে কম লাগে, বাট রিমোট জব বা নিজে এজেন্সি রান করার জন্য বেশি লাগে। এই সফট স্কিলগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার কমিউনিকেশন, এবং ডেফিনেটলি ইংলিশে কমিউনিকেট করতে হবে, না হলে দেখা গেল আপনার একটা ইটালিয়ান ক্লায়েন্ট পাইছেন, তার সাথে আপনার ইটালিতে কথা বলতে হচ্ছে। একটা কোরেশিয়ান ক্লায়েন্ট পাইছেন, কোরেশিয়ানের সাথে কোরেশিয়াতে কথা বলতে হচ্ছে। যাতে কোনো ল্যাঙ্গুয়েজ না শিখে ইংলিশটা শিখলেই বেটার। সবাই ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সবাই এটা জানে, তো আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো বিষয় ওইটাই যে ইংলিশে আপনার কমিউনিকেশন ভালো হইতে হবে, আপনার প্রেজেন্টেশন ভালো হইতে হবে, আপনার অ্যাটিটিউড ভালো হইতে হবে। লাইক আপনি এখন, আমি যেমন আপনাদের সাথে কথা বলতেছি, ভিডিও কল করতেছি, ভিডিও কলে কিছু জিনিস আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, তো এরকম একটা কনফিডেন্ট এক্সপ্লেনেশন পাওয়ার থাকতে হবে আপনাদের মধ্যে। আপনি দেখা গেল ভিডিও কলে চুপ করে বসে আছেন, ক্লায়েন্ট কিছু বলতেছেন না, আপনিও কিছু বলতেছেন না, দুইজনের মুখের দিকে তাকায় বসে আছেন, এরকম করলে হবে না। ঠিক আছে, আপনাকে কনফিডেন্ট হইতে হবে ফর কমিউনিকেশন। ওকে, আচ্ছা, এখন রিমোট জবগুলো কোথায় পাবেন? রিমোট জবের সব থেকে ভালো ওয়ে হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে যাওয়ার পরে লিঙ্কডইনে সবাই অ্যাকাউন্ট খুলে ফেলবেন একটা করে। লিঙ্কডইনে যাওয়ার পরে দেখবেন যে জব নামে একটা অপশন আছে এখানে, ঠিক আছে, এই জবে যাবেন, জবে ক্লিক করবেন, করার পরে এখানে সার্চ করবেন যে যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন তারা হয়তো এখন সার্চ করতে পারেন যে মার্কেটিং রিলেটেড জব, ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব সার্চ করবেন। করার পরে এখান থেকে যদি আপনি কান্ট্রি ফিল্টার করে দেন, যে আমি বাংলাদেশের না, আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস এর সমস্ত জব দেখতে চাই, সার্চ করেন, দেখেন এখানে চলে আসবে ইউনাইটেড স্টেটস এর জন্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব টপগুলা। আচ্ছা, এখানে বেশি ওয়েব ডেভেলপমেন্টের জব টপ দেখাচ্ছে, বিকজ আমার প্রোফাইলটা ওইভাবে সেট আপ করা, তো দ্যাটস ওয়াই এটা এমন আসতেছে। বাট আপনাদের জন্য, আপনারা যখন সার্চ করবেন দেখবেন যে আপনাদের মতো করে আসবে। আমি ওয়েব দিয়েই একটু দেখাই এখন। আচ্ছা, তো ওয়েব দিয়ে যখন সার্চ করলাম, দেখেন এখানে এই যে জবগুলো আসতেছে, এই জবে প্রতিটা জবে দেখবেন ক্লিক করলে জবের রেসপন্সিবিলিটি কি এখানে লেখা থাকবে। রেসপন্সিবিলিটির সাথে ওরা কেমন কি পে করে সেগুলোও মোটামুটি এখানে দেয়া থাকে অনেক সময়। ওদের যে পে স্কেল এখানে দেয়া থাকে। আপনি এখান থেকে যে অ্যাপ্লাই ক্লিক করলে ওরা আপনাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখান থেকে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন। আর কিছু জবে দেখবেন লেখা আছে এখানে যে ইজি অ্যাপ্লাই, দেখছেন কিছু জবে যে লেখা আছে ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই এর জবগুলা এখানে ক্লিক করলে লিঙ্কডইনে আপনার যে ডেটা আছে, লিঙ্কডইন থেকে ডেটা নিয়ে ও এক ক্লিকে জবে অ্যাপ্লাই করে দিবে। বাট আমি প্রেফার করি ইজি অ্যাপ্লাইতে না করা, কজ ইজি অ্যাপ্লাই তো ইজি বলেই দিছে, ইজি অ্যাপ্লাই মানে ইজি। তো ইজি অ্যাপ্লাইতে অনেক মানুষ করে, যার কোনো কাজও নাই, সেও এসে হয়তো 10টা জবে অ্যাপ্লাই করে চলে যায়। তো এই জন্য ইজি অ্যাপ্লাই গুলাকে আপনারা একটু অ্যাভয়েড করতে পারেন, যেগুলা একটু সময় নিয়ে অ্যাপ্লাই করতে হয়, কিছু ডেটা পূরণ করতে হয়, সেগুলোতে যাওয়া বেটার। তো লিঙ্কডইন একটা ভালো ওয়ে হইতে পারে। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে লিঙ্কডইনটা সুন্দরভাবে সাজাবেন, এখানে সুন্দর ছবি দিবেন লিঙ্কডইনে,
যাতে আপনাকে দেখে একটু হাসি হাসি টাইপের মুখের একটা ছবি দিবেন, যাতে সামনে যে থাকবে সে দেখে কমফোর্টেবল ফিল করে আপনার সাথে কথাবার্তা বলতে, বা আপনার প্রোফাইল দেখলে একটা গুড ভাইব পায়। দেন আপনি কি করেন সেটা এখানে লিখতে পারেন। আমি যেহেতু এজেন্সি রান করি, আমি সেটা লিখছি এখানে যে আমি যেহেতু আমার এজেন্সিতে বিজনেস গুলাকে বেশি ফোকাস করা হয়, বিজনেস ওয়েবসাইট গুলাকে, তো ওইটা আমি লিখছি আমার ক্লায়েন্ট গুলাকে অ্যাট্রাক্ট করার জন্য যে 10x বিজনেস গ্রোথ স্টার্টস উইথ ইউর ওয়েবসাইট। মানে এটাই বুঝাইছি যে ভাই তোমার ওয়েবসাইট নিয়ে আমার কাছে আসো, আমার পে করো, তোমার ওয়েবসাইটটা বানাই দেই, তাইলে না তোমার বিজনেসে 10x গ্রোথ আসবে। তো এটা হচ্ছে কারণ, ক্লায়েন্টকে হুক করার জন্য এটা লিখে রাখছি। এরপরে এখানে আপনি কি করেন একটু ডিটেলস এখানে লিখতে পারেন 1-2 লাইনে। তারপরে এখানে একটা বাটন আপনারা লিংক করতে পারেন, যে বাটনে ক্লিক করলে আপনার পোর্টফোলিও, আপনার বিহান্স প্রোফাইল, যারা ডিজাইনার আছেন তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, এখানে আপনারা বিহান্সের প্রোফাইলটা লিংক করে দিবেন, যে ক্লায়েন্ট যদি আপনার ওয়েবসাইট বা পোর্টফোলিও দেখতেছে এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। যেমন আমার এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে আসে। বুঝতে পারছেন? এইভাবে জিনিসটাকে রেডি করতে হবে। এই যে আমার ওয়েবসাইটে চলে আসলেন, দেন আমার এখানে আমার ওয়েবসাইট থেকে আমার সম্পর্কে ডিটেলস পাইলো। এখানে আপনার সম্পর্কে অ্যাবাউট আছে, লিখে রাখতে পারেন যে আপনি কি কি করছেন, কি কি কোর্স করছেন, কোন কোন প্রজেক্টে কাজ করছেন, আপনার এক্সপার্টিস কি কি, সেগুলো এখানে লিখতে পারেন। এই আর কি। তো লিঙ্কডইন প্রোফাইলটা গুছাইতে হবে এবং লিঙ্কডইন থেকে জবে অ্যাপ্লাই করতে হবে। এই গেল একটা, লিঙ্কডইন একটা হয়ে গেল। আরো 2টা ওয়ে হচ্ছে, একটার নাম হচ্ছে ইনডিড, INDEED, ইনডিড জবস। ইনডিডে গেলে এই যে ইনডিড জব সার্চ, ইনডিডে সেম ওয়েতে এখানে আপনি সার্চ দিবেন যে কি টাইপের জব আপনি দেখতে চান। লাইক আমি ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, নিউ ওয়ার্কে যদি দিই, এখানে আমি এগেইন সেম ভাবে জব দেখতে পারবো, এবং পে স্কেল কত, আওয়ারলি কত পেমেন্ট দেয় বা ইয়ারলি কত পেমেন্ট দেয় সেটা কিন্তু এখানে লেখা থাকে। যেমন এটা যদি আমি দেখি, এটা আওয়ারলি পেমেন্ট লেখা আছে, এডুকেশন কি লাগবে, পে স্কেল কত, জব টাইপ কি, রেসপন্সিবিলিটি কি, সব এখানে লেখা থাকবে। ঠিক আছে, সব এখানে দেয়া থাকবে। এখান থেকে দেখে যে অ্যাপ্লাই নাওতে দিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলে রাখবেন। এটা একটা ওয়ে। দেন গেল glassdoor.com। গ্লাসডোর হচ্ছে আরেকটা ওয়ে, আরেকটা মিডিয়াম যেখান থেকে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো লিঙ্কডইন, ইনডিড, গ্লাসডোর, এই কয়টা দিয়ে আপনি সেম ওয়েতে জবে অ্যাপ্লাই করবেন। এবং জবে অ্যাপ্লাই করার একটা স্ট্যাটিস্টিক্স আছে, সেটা হচ্ছে আপনি প্রতিদিন 20টা করে জবে অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন যে আপনার যদি আসলেই স্কিল থাকে, আপনি যদি ক্যাপাবল হন, আপনি 3 to 6 মান্থের মধ্যে আপনার প্রথম জবটা পেয়ে যাবেন। এটা একদম প্রুভেন স্ট্যাট। প্রথম শর্ত, আপনাকে আসলেই কোয়ালিটিফুল হইতে হবে, আপনি আসলে আপনার স্কিলে পারদর্শী, আপনার সফট স্কিলটাও ভালো, মানে খুব হাইলি কোয়ালিফাইড না হইলেও আপনার মিডিয়াম লেভেলের একটা কমিউনিকেশন বা ইংলিশটা মিডিয়াম লেভেলে আছে আপনার, আপনার কোর স্কিলটাও মোটামুটি ভালো। তাহলে আপনি যদি প্রতিদিন 20টা করে জবে অ্যাপ্লাই করেন, তাহলে দেখবেন 3 to 6 মান্থের মধ্যে আপনার প্রথম জবটা আপনি পেয়ে যাচ্ছেন। আর এগেইন এই লিঙ্কডইন প্রোফাইল যখন রেডি করবেন, রেডি করে আমাকে দিতে পারেন, বা আপনাদের ইনস্ট্রাক্টর যিনি আছে শাকিল আহমেদকেও দিতে পারেন, দিয়ে একবার করে দেখাই নিলেন, একটু গাইডেন্স চাইলেন। আর আরো ভালো হয় আপনারা আমার প্রোফাইলটা ফলো করতে পারেন, যে আমি কিভাবে প্রোফাইলটা রেডি করছি আমার, সেটা আপনারা ফলো করতে পারেন, তাহলে আরো সুন্দর হবে। আর কোনো যদি কোশ্চেন থাকে এইগুলা নিয়ে, যে প্রোফাইলটা কিভাবে রেডি করবেন, তো সেটা আমাকে বললে আমি দেখাই দিব। আচ্ছা, রিমোট জব নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এই যে রিমোট জবগুলা, এইখানে হুম আমাদের স্টুডেন্ট যারা আছে বা আমরা যারাই আছি, হুম হুম আপনার পরামর্শ কি থাকবে? মানে কোন জবগুলাতে অ্যাপ্লাই করে, কোন জবগুলা বলতে মানে কোন হুম। কান্ট্রি বেস? আচ্ছা, ইউনাইটেড স্টেটস এর ম্যাক্সিমাম জব আমার কাছে কেন যায় না, এখন মনে হয় যে শেল কোম্পানি বেশি ওখানে। তো আমি প্রেফার করব যে একটু মিড সাইজের কান্ট্রিতে অ্যাপ্লাই করার, লাইক ইটালি, ক্রোয়েশিয়া, তারপরে হইতে পারে কানাডা, হইতে পারে অস্ট্রেলিয়া, হইতে পারে এই টাইপের কান্ট্রি গুলোতে বেশি যাওয়া।
এই 4টা কান্ট্রিতে আই গেস এখানে ভালো। ইউনাইটেড স্টেটের কথা বললেন, এটার সমস্যাটা কি মানে ফেস করছেন? আচ্ছা আচ্ছা, ওখানে শেল কোম্পানি এখন অনেক বেশি হয়ে গেছে। শেল কোম্পানি বলতে কি, বাংলাদেশ থেকে অনেকে কোম্পানি খুলে বিভিন্ন দেশের বাইরে মানুষজন কোম্পানি খুলেন, ওইগুলোকে বলে নন রেসিডেন্ট কোম্পানি। তো নন রেসিডেন্ট কোম্পানিগুলো বেসিক্যালি শেল কোম্পানি হয় এবং এদের কোনো অপারেশন থাকে না। এরা শুধুমাত্র কোম্পানি খুলে একটা ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য কোম্পানি খুলে। তো এই জন্য দেখা গেল ওখানে অ্যাপ্লাই করলে আপনি রেসপন্স ভালো না পেয়ে ডিমোটিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর ইউএস এর মানুষজন এখন বেশি প্রেফার করে ইউএস এর মধ্যে থেকে হায়ার করার, যেহেতু ট্রাম্প গভর্নমেন্ট আসার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো ইউএসটাকে এখন ফর নাও অ্যাভয়েড করাটা বেটার, এইটা আর কি। মোস্তাফিজ ভাই প্রশ্ন করেন, হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ বলেন। আমি একটু ইয়েলো পেজ সম্পর্কে আমাদেরকে জানাইছিলেন, জাস্ট ওটা একটু প্র্যাকটিস নাই তো, রাইট, যদি একটু কাইন্ডলি রিভিউ করতে না। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই ইয়েলো পেজটাও দেখাবো। ইয়েলো পেজ ওই যে আমাদের নেক্সট পার্টে আসবে ইয়েলো পেজ, বাট ইয়েলো পেজের থেকে এখন গুগল ম্যাপ আরো বেশি কার্যকরী। স্যার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে কোনো আমাদের কাজটা আমরা ফেসবুকে শেয়ার করি বিভিন্ন লিঙ্কডিং এর মাধ্যমে, মানে আমার যে কাজটা আছে আমি লিঙ্ক দিয়ে শেয়ার করলাম, ইজিলি ভাবে সবাই দেখতে পারলো। এরকম আমার পোর্টফোলিও লিঙ্কটা আমি শেয়ার করতে চাচ্ছি, এমন কোনো ওয়েবসাইট বা এমন কোনো মাধ্যম আছে যে সহজে, যেখানে মালিক, ওনার বা বিভিন্ন এজেন্সির মালিকরা থাকে সবসময় 24 ঘন্টা বিচরণ করে, যে সে দেখতে পারলো যে আমার পোর্টফোলিওটা এরকম আসছে বা সামনে আসছে, রিস্ক করছে? না, এরকম আসলে জায়গা নাই, কজ যারা হাইলি প্রফেশনাল লোকজন এদের ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স খুবই কম। ঠিক আছে, লাইক আপনি যদি আমার ফেসবুক প্রোফাইল বা আমার লিঙ্কডইন এগুলো দেখেন, এগুলো অলমোস্ট ডেড। মনে করেন আইসিইউতে আছে, শেষ পর্যায়ে আমার সোশ্যাল প্রোফাইল। এবং এই যে সাজিদ সাজিদ আপনি আমাকে কতদিন দেখেননি অফিসে? অনেক দিন। লাস্ট কবে দেখছেন? আচ্ছা, তো এইটা হচ্ছে বিষয়। আপনাকে তো ফেসবুকে পাই না। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে বিষয়। এই যে আপনাদের ক্লাসটা অনলাইনে নেওয়ার কারণটাও এটা, যে এত কিছু যাচ্ছে লাইফে, এত ব্যস্ততা, বাইরের মিটিং, ক্লায়েন্ট হ্যান্ডেলিং, এই সমস্ত দিয়ে। তো আমরা তো মনে করেন খুব ছোট লেভেলের এজেন্সি চালাই। হ্যাঁ, গ্লোবালি মানুষ যত বিলিয়ন ট্রিলিয়ন ডলার এজেন্সি চালায়, ওই অনুযায়ী আমাদের এজেন্সি কিছুই না। তারপর আমাদের এই ব্যস্ততা, আর আপনারা যাদের সাথে কাজ করবেন এরাও তো বিজনেস চালাচ্ছে বাইরে বসে, তো এদেরও এরকম লেভেলের ব্যস্ততা থাকে। তো বাইরে এদের পাওয়া খুব টাফ। মানে এদেরকে আপনি তখনই পাবেন যখন ওরা নিড ফিল করবে যে আমার এখন একটা গ্রাফিক ডিজাইনার দরকার, তখন ও এসে বিভিন্ন জায়গাতে সার্চ করবে, হয়তো জব পোস্ট করবে, যে জবে আপনি অ্যাপ্লাই করবেন, বা মার্কেট প্লেসে যে খুঁজবে, তখন হয়তো আপনাকে পাবে ওখানে, বিহান্সে খুঁজবে, ডিফারেন্ট জায়গায় যাবে। বাট আপনি শেয়ার করবেন এবং তারা সমস্ত সময় বিচরণ আছে এবং দেখবে, এই সম্ভাবনা খুবই কম। বুঝতে পেরেছেন? স্যার আপনার হচ্ছে রিমোট জব করার এক্সপিরিয়েন্স আছে যতটুকু শুনছি জার্মান এজেন্সিতে। রাইট রাইট। মানে অনলি জার্মান এজেন্সিতে করছেন নাকি আদার্স অন্য জায়গায় না, ট্রাই করছেন? জার্মান এজেন্সিটা তোমার নিজের এজেন্সি। আর আমি অস্ট্রেলিয়াতে একটা ছিলাম, অস্ট্রেলিয়ার টপ 3 আইটি ফার্ম ছিল, ওইটা কিউবিক্স ওইটার নাম। ওইটা আমি ছাড়ছি হচ্ছে 16 লাস্টে, ওখান থেকে ছাড়ছি। তো রিমোট জব করার এক্সপিরিয়েন্স খুবই জোস। রিমোট জবে প্রথম দিকে যেটা হয়, প্রথম দিকে আপনার একটা টাইম মেনটেন করা লাগে ওদের টাইমের সাথে মিলায়ে। বাট যখন আপনি আস্তে আস্তে ইউজ টু হয়ে যান, ওখানকার মানুষজন আপনার ভাই ব্রাদার হয়ে যাবে, ওই সময় অনেক ফ্লেক্সিবল। মানে তখন আপনার সাথে কাজ হবে ডেডলাইন বেসিসে, যে এটা ওয়ার্ক, এটা আমাদের মানডেতে সাবমিশন, তুমি আমাকে স্যাটারডে নাইটে এটা দিয়ে দিও, এরকম। তখন আর টাইম নিয়েও কোনো পেইন নাই। আর বাইরের মানুষজন ভাই অনেক বেশি ইথিক্যাল, অনেক বেশি পোলাইট, অনেক বেশি ডিসিপ্লিনড। তো ওদের সাথে কাজ করলে আপনি মেন্টালি হ্যাপি থাকবেন, যে আপনাকে একটা খারাপ কথা বলবে না। ওদের ওদের খারাপ কথা বলারও একটা ওয়ে আছে যেটা আপনার ভালো লাগবে। স্যার আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আদার্স কান্ট্রি থাকতে কেন আপনি জার্মানিতে এজেন্সি রান করলেন, সেক্ষেত্রে আপনি উত্তর কি দিবেন? জার্মানিতে এজেন্সি রান করার কারণ হচ্ছে, আমি যখন ট্রাই করছি এজেন্সি বিল্ড করার জন্য, তখন অনয় নামে একটা ছেলের সাথে আমার লিঙ্কডইনে কানেক্ট হয়, যে ছিল কোর জার্মানির মানে মেন বাসিন্দা আর কি, জার্মানির, যে আমার পার্টনার এখন। আমি যদি একটু শেয়ার করি কোমো মিডিয়াটা, তাহলে দেখতে পারবেন আপনারা। আমরা যে 4 জনে শুরু করছিলাম, সেই 4 জন এখনো আছে আর কি, একসাথে আছে, এবং 4 জনই আমাদের লিডারশিপ টিমে আছে। তো ওনার সাথে আমার কানেক্ট হয় এবং ওর সাথে কথা বলে ও আমাকে বলতেছে যে
যে ও একটা এজেন্সি স্টার্ট করতে যাচ্ছে, তাই আমি বললাম যে আমিও তো রিসেন্টলি জব সুইচ করছি, জব ছাড়ছি, আমিও এজেন্সি স্টার্ট করতে যাচ্ছি। তো তখন বললো ওকে একসাথে করি তাইলে। তো ওখান থেকে আর কি ওর সাথে শুরু করা, and ওই জন্যই জার্মানি, তাছাড়া আর বেশি কোনো তেমন কোনো স্পেসিফাইড কারণ ছিল না, ওর সাথেই পরিচয় হয়েছে। এছাড়া আমিও প্রথম দিকে ইউএসএ ট্রাই করছি, ইউএসএ তে কারোর সাথে কানেক্ট হয়ে একসাথে করা যায় কিনা, বাট ওই সময় কানেক্ট হইতে পারি নাই। আর ইউএস এর মানুষজন বাইরে তেমন কারোর সাথে কানেক্ট হইতে চায় না, ওরা ওরা সাদা চামড়ার বাইরের মানুষজনকে একটু অন্যভাবে দেখে। তো ওই অ্যাকর্ডিং এ আর হয় নাই, জার্মানিতে হইছে, ওখানে ই করছে, এজেন্সি এস্টাবলিশ করছে। আর এই বছরের জানুয়ারিতে ইউএসএ তে আমি আমার নিজের এজেন্সি এস্টাবলিশ করছে 100% ওনারশিপ সহ। ওইটা হচ্ছে বিল্ড বাই ওয়েব, দেখাবো এটাও। নেটের অবস্থা খুবই ভয়ানক কালকে থেকে। আপনারা কি ফেস করতেছেন নেটের ইস্যু? স্যার এটা মনে হয় সারা বাংলাদেশে একই অবস্থা, মানে ইউজ করার মতো না, রাইট রাইট খুবই রাইট, খারাপ। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা হয়ে আছে। আচ্ছা, আমাদের কি মিট শেষ হয়ে যাচ্ছে? জি স্যার, আর কয়েক মিনিট আছে, আমি কি নতুন মিট দেবো? হ্যাঁ, নতুন মিটের লিঙ্কটা তাহলে এখানেই দিয়ে দেন, চ্যাটে দিয়ে দেন, তাহলে সবাই এখান থেকে জাম্প করতে পারলো ওইটাতে। আচ্ছা, আমি এখানে দিচ্ছি, গ্রুপে দিচ্ছি। আমি জেনারেলি অফলাইনে ক্লাস নেওয়াটা বেশি প্রিফার করি গাইজ। আপনাদের সাথে কথাবার্তা বলতে আমার বেশ ভালোই লাগে, কিন্তু এইবার হলো না আর কি, একটু ব্যস্ততার জন্য জিনিসটা হলো না। বাট সবার সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবো এক এক করে। কমেন্ট বক্সে দিয়েছি স্যার আমি এটা। অলরাইট, আমি জাম্প করতেছি ওইটাতে। অলমোস্ট সবাই চলে আসছে স্যার। আপনার মিউট আছে স্যার, সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ ওইটা ওপেন দিয়েছি অলরেডি।